যে কার বিরুদ্ধে প্রার্থী হবেন কোথায়, তো আমি প্রথমেই বলবো যে আমি ভাঙড়ের নওশাদের বিরুদ্ধে প্রার্থী হতে চাই। তার কারণ কলকাতা হাইকোর্ট যখন লিখে দিচ্ছে কোর্ট যে নওশাদ সিদ্দিকী প্রতারক এবং প্রতারণা করেছে সহবাস করে, যে কোনো সাধারণ একটা মানুষ হলে কোনো আপত্তি ছিল না, কিন্তু তিনি একজন পীরজাদা, তিনি বলে থাকেন, তার দাদা বলে থাকেন তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদের বংশধর, মানে হযরত মুহাম্মদের মতো এক মহাপুরুষকে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষকে কিভাবে কালিমা লিপ্ত করেছে নওশাদ সিদ্দিকী শুধু ভোটের জন্য, এবং দেখাচ্ছে যে সে জীবনে কোনোদিন 2 টাকা রোজগার করেনি ঘাম রক্ত ফেলে, সে গামলা ভর্তি টাকা দেখাচ্ছে, তার মুরিদরা তাকে টাকা দিচ্ছে, ভিক্ষা দেওয়ার মতো দান করছে, যে কারণে তিনি কথায় কথায় বলে থাকেন যে কি বলে 30 কোটি টাকা আমার কাছে কোনো টাকা নয়। আবার কি বলে আমার বাড়িতে খালি ভক্তদের খাওয়াতে বছরে 1 কোটি টাকার জ্বালানি লাগে, এত গরম কেন? বাস্তবে দেখুন নওশাদ সিদ্দিকী একটা মানুষ হিসাবে কি সেটা পরের প্রশ্ন। আমি আমার নাগরিকত্বের সার কথা বইয়ে যা লিখেছি, যা ডকুমেন্ট দিয়েছি, সেই ডকুমেন্টে দেখা যাচ্ছে যে একটা ধর্মগুরু নওশাদ সিদ্দিকী মুখে বলছে একরকম, সে অস্বীকার করছে সেই মেয়েটাকে, আর তা সে পোস্ট করছে শুক্রবারে সেক্স করতে নেই মেয়েটাকে লিখছে, তার সেক্সুয়াল সেগুলো লিখছে, যেটা কোর্ট দেখে বিচার করেছে একজন ধর্মগুরু, এবং কোর্ট লিখছে সে প্রতারক। তার সেইগুলো সব কাগজে আমার বইয়ের মধ্যে থাকবে। সেটার চেয়েও বড় কথা হচ্ছে আমার জনগণ এটা হবে মাটির মানুষ, এখনো এত হিরো হয়ে গেছে সাধারণ মানুষরা তাকে হ্যান্ডশেক করতে গেলেও সে হ্যান্ডশেক করতে চাইছে না। দেখা যাচ্ছে একটা ভিডিওতে দেখা গেল যে অনেক তার মুরিদরা যারা তাকে আল্লাহ মনে করে, মানে বিরাট আল্লাহ মনে না করলেও মানে তার জন্য জান কবুল করে দেবে, কেউ কেউ বলছে ভাইজানের জন্য জান কবুল করে দেবো, অথচ হ্যান্ডশেক করতে গেলে ওর এতটাই দম্ভ সে হ্যান্ডশেক করছে না। এবং মারাত্মক, আমরা যখন এনআরসি এনপিআরসি এর বিরুদ্ধে নাগরিকত্বতে এই ঘটতে পারে বারবার বলছি যে আইনত মুসলমানদের ভয় না থাকলেও মুসলমানরা মুসলমান বলেই শেষ হবে, তাদেরকে বিজেপি আরএসএস বিপদে ফেলবে, তখন কিন্তু নওশাদ সিদ্দিকী আমাদের কথা শুনে অনেকে কাগজ করে নিয়েছিল ঠিকঠাক, কিন্তু নওশাদ সিদ্দিকীরা বলেছিল এসআইআর এ কোনো ভয় নেই, আমরা এসআইআর চাইছি, মুসলমানদের কোনো ভয় নেই, তখন কিন্তু সেকুলার থেকে মুসলমান হয়ে গেল। খালি টুপি দেখিয়ে দেখিয়ে মুখে বলছে সেকুলার দল, কিন্তু টুপিটাকে কাজে লাগাচ্ছে আমি মুসলমান, মুসলমান বলে আমার উপর পুলিশে ধরছে ইত্যাদি। এই যে রাজনৈতিক কায়দাটা ও কিন্তু মানুষের চেয়ে বেশি শিখেছে, আমার কাছে সেটাও আপত্তিজনক নয়। আমার কাছে আপত্তিজনক হচ্ছে তার কথায় আজকে হাজার হাজার ছেলে হেয়ারিং এ না গিয়ে নওশাদের কথায় চলে এলো তার মিটিং এ, ঐতিহাসিক মিটিং, এটা ঠিক আছে, বহু লোক এসছে, কিন্তু এর মধ্যে হেয়ারিং এ চলে আসা মানুষ তারা কিন্তু অনেকেই বিপদে পড়তে পারে। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, আবার নাও পড়তে পারি, কিন্তু পড়ার চান্স বেশি। কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে দেখুন যে ভাঙড়ের ছেলেরা আমাকে ফোন করে গালাগালি দিত, বলতো আরএসএস এর লোক, নওশাদরা প্রচার করে দিয়েছে আমি নাকি আরএসএস এর লোক, এবং তারা বলতো আমরা এসআইআর চাই, আমরা এনআরসি চাই, আমরা এসআইআর তো ভালো এনআরসি তো ভালো, অথচ দেখুন সেই ভাঙড়ে ৮৬,০০০ মানুষকে হিয়ারিং এ ডেকেছে, এখন আরো হয়তো বেড়েছে। এবং নওশাদ বলেছিল দাদুর কবরস্থান দেখালেই হবে, এরা কিন্তু কেউ একটা কাগজও ঠিক করে দেয়নি অনেকেই। তাহলে তার মধ্যে যদি 2টো লোক বিপদে পড়ে তাহলে তার দায় কে থাকবে? নওশাদ সিদ্দিকী। আর একটা জিনিস মারাত্মক যেটা, সেটা হচ্ছে আমার বইয়ে আমি লিখেছি, দেখুন সংখ্যালঘু মানুষ তাদের কি একটা নেতা থাকবে না? নিশ্চয়ই থাকবে। তাদের হয়ে কথা বলার কি কেউ থাকবে না? নিশ্চয়ই থাকবে। তাদের কি কেউ মুখ্যমন্ত্রী হতে পারে না? নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হতে পারে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই সংখ্যালঘু শব্দটার সঙ্গে লেগে আছে ইসলাম ধর্ম, ইসলাম সংস্কৃতি। অথচ দেখুন আজকে পরশুদিন যখন 21 তারিখে লাখ লাখ লোকের সামনে, অসংখ্য লোক, হতে পারে 1 লাখ 2 লাখ আমি জানি না, সামনে যখন নওশাদ সিদ্দিকী যে দাবিগুলো নিয়ে আন্দোলন করলেন, মানে মিছিল সভা করলেন, সেই দাবির প্রথমে ছিল ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে। কিন্তু আপনাদের ওরা বলেনি, শুনে রাখুন, নওশাদ সিদ্দিকীরা, আসাদুদ্দিন ওয়েসি থেকে শুরু করে মুসলিম বড় বড় নেতা নওশাদ সিদ্দিকী সহ তারা কিন্তু ওয়াকফ আইন 2025-কে মেনে নিয়েছে। আমার বইটাই আমি সেই ডকুমেন্ট দিয়েছি, মেনে নিয়ে অর্থাৎ 80% ওয়াকফ সম্পত্তি আপনাদের চলে যাওয়ার মতো, ধরুন চলে গেছে। এই মঞ্চ থেকে একটা বার বললেন না যে নতুন আইনে, এই আইনে যদি রেজিস্ট্রেশন করা না যায়, পশ্চিমবঙ্গ সরকার মামলা করে, দেখুন 15ই সেপ্টেম্বর ওয়াকফ মামলা রেজাল্ট বেরোয়, মানে রায় বেরোয়, তাতে 73টা মামলা 43টা পয়েন্ট বাতিল করে দেয়।
মাহমুদ মাদানির মতো বিখ্যাত মুসলিম নেতা তিনি বলছেন এতে আমার 4.5 লক্ষ ওয়াকফ সম্পত্তি অনিশ্চয়তার মুখে পড়ে গেল। আর নওশাদ সিদ্দিকী এবং তার দোসর তার সংগঠনের বা তার ঘনিষ্ঠ বিদ্যুৎ শামীম বলছে এই মামলায় আমরা জিতে গেছি। বলছে এই মামলায় সুপ্রিম কোর্ট শাসন করে দিয়েছে বিজেপি সরকারকে যে তোমরা মিথ্যা করে অন্যায়ভাবে এটা করতে চাইছো, করো না, এইভাবে আইন করা যায় না। অথচ দেখুন এটা পুরো হেরে গেছে। আবার শুনে রাখুন, পুরোপুরি হেরে গেছে। আবার শুনে রাখুন, 27 নভেম্বর যে রাজ্য সরকার যে চিঠি দিয়েছিল ওয়াকফ বোর্ড যে 5 তারিখের মধ্যে উমিদ পোর্টালের আবেদন না করলে মুতোয়ালিদের 6 মাস করে জেল এবং 20,000 টাকা করে ফাইন হবে, যেটা নিয়ে নওশাদ সিদ্দিকীরা লাফালো, চিৎকার করলো। আসলে সেটা কিন্তু 4 মাস ধরেই রেজিস্ট্রেশন হচ্ছিল। আমার কাছে কেন্দ্রীয় সরকারের চিঠি আছে, কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারকে বলছে যে এত দেরি হচ্ছে কেন, রাজ্য সরকার পাঠাচ্ছে এতগুলো হয়েছে। আমার কাছে ডকুমেন্ট আছে, একটু সময় পেলে আমি দেখাতাম বা এটাই দেখে নেব। আমার বইয়ে আছে যে 5ই জুন উমিদ পোর্টাল স্টার্ট হয়েছে, 7ই জুলাই নওশাদের এক ঘনিষ্ঠ মুসলিম পার্সোনাল ল বোর্ডের রাজ্যের দায়িত্বে তিনি লিখছেন কেউ উমিদ পোর্টালে আবেদন করবেন না, কেউ উমিদ পোর্টালে, কথা বলতে বলতে বের করি, কেউ উমিদ পোর্টালে যেন রেজিস্ট্রেশন করবেন না। আর যারা রেজিস্ট্রেশন করতে গেছে তাদের ধমকি দিয়েছে, চমকে দিয়েছে যাতে কেউ রেজিস্ট্রেশন না করে। দেখুন লাস্টে যখন শেষ মানে 80,000 রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তির মধ্যে 80,000 রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তির মধ্যে মাত্র 19,000 রেজিস্ট্রেশন হয়েছে। এবার ছানবিন করে 5-10,000 হয়তো মসজিদ মক্তব গোরস্থান ইত্যাদি বাঁচবে, আর রেজিস্টার নেই আরো 50,000, সেগুলো বিপদে পড়ে গেল। এবং তারপরের যেটা খবর সেটা রাজ্য সরকার একটা মামলা করেছিল ওয়াকফ ট্রাইব্যুনাল বোর্ডে, ওয়াকফ ট্রাইব্যুনালে। এবং এখন যেটা খবর সেটা হচ্ছে শেষ লাস্ট ডেট দিয়েছে সরকার 24শে জুনের মধ্যে যদি ওয়াকফ রেজিস্ট্রেশন না হয় তাহলে মুতোয়ালি প্রায় 50-60 হাজার অ্যারেস্ট হবে, গ্রেপ্তার হবে, 6 মাস করে জেল কাটবে, সমস্ত সম্পত্তি চলে যাবে। এই দেখুন, এটা দেখুন, কোন ওয়াকফ সম্পত্তি দেখে নিন, কোন ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করবেন না। কে বলছেন? মৌলানা কামরুজ্জামান। কত তারিখে বলছেন? 7ই জুলাই। তার মানে হচ্ছে 5ই জুন আরম্ভ হয়েছে, 7ই জুলাই থেকে ওরা, তখন নওশাদ সিদ্দিকীরা সব একসঙ্গে ছিল। কামরুজ্জামান পরে অবশ্য কামরুজ্জামানরা নওশাদ সিদ্দিকী, এই 21 তারিখের যে ঐতিহাসিক সভা হলো নওশাদ সিদ্দিকী আইএসএফ এর, একটা বার বললো না যে উমিদ পোর্টাল রেজিস্ট্রেশনের জন্য আর সময় নেই, একটা বার বললো না এখন এসআইআর দামামা বেজে গেছে, মানুষ আতঙ্কিত, তারপরে ভোট এসে যাবে, সময় এমনি চলে যাবে, ফলে সমস্ত সম্পত্তিগুলো হাতছাড়া হয়ে যাবে, তোমরা জাগো, তোমরা সবকিছুর মধ্যে মুসলমানরা এক হয়ে রাজনীতি যে যা করবে করুক, উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করুক, এটা কিন্তু কোনো বার্তা দিলেন না। ফলে আমার বিশ্বাস নওশাদ সিদ্দিকীকে হারানো সবচেয়ে সহজ আমার, যখনই যদি আমি সুযোগ পাই নওশাদের বিরুদ্ধে দাঁড়ালে এই সত্যিগুলো মানুষকে বলে দেবো, ডকুমেন্টগুলো মানুষের বাড়িতে বাড়িতে যদি আমি পৌঁছে দিতে পারি যে নওশাদ কিভাবে বেইমানি করেছে ইসলাম ধর্মের সঙ্গে, ইসলাম সংস্কৃতির সঙ্গে, তাহলেই তো ওকে গ্রাম থেকে তাড়া করবে। যদি জনগণ চায় আমি প্রার্থী হতে পারি। এবার মনে রাখতে হবে যে সেই মানুষটাই বিখ্যাত হয় যে মানুষটাকে বিখ্যাত করা হয়। মুসলমানদের অনেক গুণী, অনেক পণ্ডিত, অনেক দেশপ্রেমিক, অনেক নেতা আছে, কিন্তু কাউকে কিন্তু সারা দেশ চেনে না। নওশাদকে চেনে কেন? নওশাদের কৃতিত্বটা কি, কি করেছে সে, গণ আন্দোলনে তার ভূমিকা কি, সামাজিক কাজে কি করেছে, সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় আন্দোলনে তার ভূমিকা কি ছিল, কোন সময় কে মানুষের কাজ করেছে, করেছে কি করেনি, শুধু সে একটা বিখ্যাত পরিবারের ছেলে, শান্তনু ঠাকুরের মতো।